আজকে বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশনে নিউজ ভাইরাল। 12 জোট ছিল, সেখানে 11 জোট, জামাতে ইসলাম সহ, খেলাফতে মসজিদ সহ, এগুলো নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে, অনেক আলোচনা। তা আমরা শুধু এতটুকু বলতে চাই, ইসলামের স্বার্থে এদেশকে কল্যাণকর একটি রাষ্ট্র বানানোর জন্য আল্লাহ যেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা তৌফিক দান করেন। আমরা এই দলাদলি, মারামারি, কাটাকাটি আর দেখতে চাই না। কথা কয় না? একটু আসেন, সবাই ঐক্যবদ্ধ হন, যে যার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন। সবাই স্বপ্ন দেখাইছেন, সামনে দেখা যাবে কি হয়। কথা বলেন ঠিক কি না? সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, সবার জায়গা থেকে ছাড় দিয়ে দল মত নির্বিশেষে দেশের স্বার্থটাকে বড় করে দেখতে হবে। কথা বলেন ঠিক না? ছোট্ট একটি দেশ, 56,000 বর্গ মাইলের লাল সবুজের এই ছোট্ট পতাকাটাকে আঁকড়ে ধরতে হবে। কথা বলেন না কেন? সৎ মানুষের আগামী নেতৃত্বে আসুক, এটা আমাদের চাওয়া। এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। কখনো দেখছেন ইসলামের বিরুদ্ধে কথা বলা? আলেমদের কষ্ট দিয়েছে? উনি নিজে বলতেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী আমি। এই দেশে ইসলামের বিরুদ্ধে আমার দ্বারা একটি কাজও হবে না। আল্লাহু আকবার কোন। এদেশের সংবিধানে বিসমিল্লাহ ঢুকাইছে কে? জিয়াউর রহমান। আল্লাহর এই একটা আয়াতকে আমল করার কারণে মৃত্যুর পরে দেখছেন সারা দেশ জুড়ে তার জানাজা নামাজ হয়েছে। কথা কোন ঠিক কিনা? সারা দেশ হাজী সাহেবদের দোয়া পায়। কেন? কারণ ওই মরুভূমিতে আরাফার ময়দানে কোনো গাছ ছিল না। আল্লাহর এই বান্দা মাথার মধ্যে বুদ্ধি আসছে, যায় নিম গাছ লাগায় দিচ্ছে। কথা কন। এই হিসাবে আপনাদের দেশের এই নেতাকে ওই দেশের মানুষ দোয়া করে। কথা কন। খানায় খাবার গিলাফ তারে উপহার হিসেবে দেওয়া হয়েছে। রাগ করতেছে? হাজিদের জন্য এই ভালো কাজ করার কারণে ওই দেশের মানুষ এখন অনেক গাছ লাগাইছে, অনেক গাছ। এরপরে আরাফার দিনে, আমি তো এবার হজে গেছিলাম, যে পরিমাণে তাপ, তাঁবুর ভিতরে এসি চলতেছে, তাও গরম, টিকে থাকা কঠিন। আর মিনার তাঁবুতে আল্লাহ পরীক্ষা দিছে, ছোট্ট একটা বিছানা, এই এক হাত, আর এদিকে লম্বা, মানে আপনি যে এদিক ওদিক কাত হবেন কোনো সুযোগ নাই। কবর দেখছেন? কবর ঠিক মিনার তাঁবু, আরাফার ময়দান আপনাকে কবরের শিক্ষা দিচ্ছে। কি ধনী, কি রাজা বাদশাহ, সবার পোশাক একই। কথা বলেন না কেন? 2 টুকরা কাপড়। কথা কি বুঝতে পেরেছেন? এখান থেকে যদি কেউ মানুষ না হয়ে আসে, তাহলে মানুষ বানানোর পৃথিবীতে আল্লাহর কোন জায়গা আছে কি না আল্লাহ ভালো জানে। এই কঠিন পরীক্ষা দেওয়ার পরে মানুষ এটা কেমনে ঘুষ খায়, কেমনে সুদ খায়, কেমনে অন্যায় করে, অপরাধ করে। কথা বলেন না কেন ভাই? রাগ করছেন আমার কথা? মিনার তাবু, আরাফার তাবু আপনাকে শিক্ষা দেয় যেটাই কবর, জ্যান্ত লাশ। কি প্রচন্ড গরম, কি তাপ, আপনার এসিতেও কাজ করতেছে না, এত গরম, বাইরে পা রাখা কঠিন। আলহামদুলিল্লাহ এখন তো হজ অনেক সহজ, ট্রেনে চড়ে যাচ্ছেন আসিচ্ছেন, কি সুবিধা। বাসে চড়ে যাচ্ছেন, প্রাইভেটে যাচ্ছেন আসিচ্ছেন। আগে পায়ে হাঁটে যারা করছে হজ, তারা টের পাইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন হাজিদের হজ কবুল করেন। আমি আগামীতে আরো 28-29 সালে যাওয়ার আবারও নিয়ত করছি, আল্লাহ যেন কবুল করেন। এটা জোরে খন আমিন। রাগ করতেছেন? মন খারাপ করছেন? তাহলে প্রতিশ্রুতি ঠিক রাখা লাগবে। নির্বাচনের আগে নেতা প্রতিশ্রুতি দেবে 10 টাকায় চাল, পরে খাওয়াবেন 70 টাকা। এই নেতার জন্ম জানার বাংলাদেশে না হয়। যারা কথা দেবে কথায় কাজে মিল রাখালেন। কি কর? আল্লাহ আমাদের দেশটাকে কবুল করেন। চিল্লাখন আমিন। আল্লাহ দেশের উপরে শান্তি নাজিল করেন। আগামীতে সৎ নির্ভীক আল্লাহওয়ালাদেরকে আল্লাহ এদেশের নেতা বানায় দেন। চিল্লাখন আমিন। এ যুবক, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। কথা কয় না? যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো? ফুটবল খেলে নাকি ক্রিকেট খেলে? বাংলাদেশের যুবকেরা আন্দোলনে নামছে। কথা কন। যারা ক্রিকেটার আছে না, এরা বলতেছে কি একটা দাবিতে জানো, এরা বলতেছে আপাতত আমরা বিপিএল খেলবো না। না খেলুক ভাই, চুপচাপ থাক। একটা পরিচালক উনি প্রতিবাদ করেছেন যে যদি খেলতে পারে তাহলে বেতন দেওয়া হবে, না হলে হবে না।
আবার তামিম ইকবাল একটা মন্তব্য করাতে ওনাকে বলেছেন ভারতের দালাল। কথা বোঝেন নাই? আমাদের ছোট্ট দেশ, কিন্তু আমরা আমাদের দেশের সম্মানের দিকে তাকায়া, আমাদের নিজেদের আত্মমর্যাদার দিকে তাকায়া আমরা বলতে চাই যে ভারত আমাদের ভাই মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে দিল না। যদিও খেলাধুলা এগুলো নিয়ে আমার খুব বেশি আগ্রহ নাই। ভারত আমাদের একজনকে নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে। এজন্য বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে ভারতের মাটিতে তারা বিশ্বকাপ খেলতে যাবে না। এদিকে আবার যুবকেরা যারা ক্রিকেট খেলে, যারা খেলোয়াড়, হ্যাঁ, মেরাজ হোসেন, এই যে যারা নাম আছে কি যেন খেলোয়াড়, ওনারা নাজমুল হোসেন শান্ত, এরা আন্দোলন করে বলতেছে আপাতত আমরা বিপিএল এর কোনো ম্যাচ খেলবো না। তারা ধর্মঘাট করতেছে, অনশনে বসে গেছে। কথাকে বোঝেন নাই? আপাতত বিপিএল এর সব ম্যাচ নিষিদ্ধ। তারা বলতেছে আমরা কোনো ম্যাচ খেলার জন্য মাঠে নামবো না। এদের কি যেন দাবি আছে, এই দাবিগুলো আগে পূরণ করা লাগবে, অনেক দাবি। ওনারা বলতেছে আমরা যখন মাঠে খেলতে যাই লোকজন বলে ভাই আমাদের টাকা দিয়ে খেলতেছেন, বেতন পান। তো মেরাজ সাহেব বলতেছে এই যে শ্রোতারা এই কথাগুলো বলে, ওরা কি জানে আসলে ওদের টাকায় আমাদের বেতন হয়? বলতেছে না, আইসিসি টাকা দেয়, সেখান থেকে আসে। আর যারা এই যে অ্যাডভাইস করে স্পন্সর, কথা কথা এদের কাছ থেকে আমাদের টাকা আসে। আমরা তো দেশের জনগণের টাকা খাই না, তাই বলতেছে। কথা কি বলছেন? তাহলে ঠেলা সামলা কোন দিকে যাবে? অতএব আমরা এতটুকু বলতে চাই, এদের দাবি যদি সঠিক হয় দাবি মাইনে নেন, দেশে ঝামেলা করার দরকার নাই, সামনে নির্বাচন। কথা কর, ক্রিকেট খেলতেছে খেলো বাবা, এখন আবার হঠাৎ করে আন্দোলন কিসের? কথা কয় না কে? এই দেশে এই মাত্র 16 মাসে 2000-এর বেশি আন্দোলন হয়েছে। এই 16 বছর কেউ আর কথা বলার সাহস পায়নি, সব চুপচাপ ছিল। আর এখন এই ইউনূস সরকার, একটা বয়স্ক মানুষ, এই মানুষটা পায়া যা শুরু করছেন আপনারা, কথা বলছেন, উনি ভিতরে থাকে। তাছাড়া আপনারা যে কি করলেন হিনি, কথা কন। এই জন্য নরম সরম মানুষ পাই এরকম করেন না। আন্দোলনে গেছেন, কি দাবি আমরা জানি না। আমরা এতটুকু বলতে চাই যে ভারত আমরা বন্ধুত্ব করার জন্য ইলিশ পাঠায়, আম পাঠায়, আর ওরা আমার বোন ফেলানিকে মাইরা কাটাতারে ঝোলায়া রাখে। এরকম বন্ধু দিয়ে আমরা কি করব? বন্ধু হয় সমানে সমান। আমি 1 কেজি মিষ্টি বন্ধুর বাড়িতে নিয়ে গেলে বন্ধু পরের দিন 1 কেজি নিয়ে আমার বাড়ির দাওয়াত খাইতে আসবে। কথা কর। আমরা ইলিশ দেই, আম দেই, সারা জীবন দিয়ে যাব, আর বিনিময়ে বর্ডারে লাশ উপহার দেবে। এই বন্ধুত্ব আমরা চাই না। বন্ধুত্ব হবে সমানে সমানে। কথা বলেন ঠিক না? আর গোলামির দিন শেষ, এখন আজাদি হওয়া লাগবে। কথা বলে ঠিক না? কি কথা ক্লিয়ার? মাথা নিচু করে বাঁচতে চায় না, উঁচু করে বাঁচবো। কথা বোঝা গেছে? দরকার হয় না খেয়ে মরে যাবো আমরা। কই পেঁয়াজ দেব না, মরিচ দিব না, কি হচ্ছে আমাদের? কিছু হচ্ছে? দাদা জানেই না যে এই জমিনে আল্লাহর রহমত আর বরকত আছে। জিটি ভালাম ওটি পেঁয়াজ হয়। গাছ যদি বাথরুমের সাথেও যদি 2-3টে গাছ লাগে তো তাও মরিচ হয়। সকাল বিকাল তুলি আর মুড়ি মেখে খায়। কথা ওরা মনে করছে মরিচ পেঁয়াজ না দিয়ে বাংলাদেশ মরে যাবে। আপনারা ইন্ডিয়ান পণ্য বন্ধ করছেন, চায়না দিয়ে পুরো বাংলাদেশ ভরে গেছে। কথা বলেন, কি তেল সাবান কোনো কিছুর অভাব আছে? আলহামদুলিল্লাহ। তো দাদা এখনো সময় আছে, আসেন সমঝোতা করি, মিলেমিশে পাশে প্রতিবেশী রাষ্ট্র আসেন, আপনারাও যান আমরাও যাই, মিলেমিশে থাকি। একটু চিকিৎসার জন্য এই দেশের মানুষ একটু ভারতে যায়। কথা কয়, আপনারা কিছুই মানে নিবার পারেন না, সব জায়গাত খালি গন্ধ খোঁজেন। আল্লাহ ওনাদের হেদায়েত দান করুন। রাগ করতেছেন আপনারা? তাহলে বন্ধুত্ব করতে গেলে সমান সমান হওয়া লাগবে। কথা বলেন ঠিক না? খালি একজন দিয়েই যাবি আর আপনি খায়ে যাবেন, এত খাদক হোসেন কে? আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই জন্যই তো ওই যে আগে মমিন সরকার, আব্দুল মমিন চিনছেন? পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল আব্দুল মমিন। উনি নাকি 8 মাস দেশে পালিয়েছিল। সেদিন কয়েকদিন আগে পালিয়ে গেছে। 8 মাস এই দেশের ভিতরে পালিয়ে থাকার পরে উনি গেছেন। উনি কিন্তু একটা বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে ভারত আর আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। উনি তো বলতেছিলেন আমরা বেহেশতে আছি,
কথা কয় না কে? সেই প্রতিমন্ত্রী 8 মাস পরে বাংলাদেশ থেকে পালিয়ে গেল। উনি বলেছিলেন বর্তমান সরকারে যারা প্রশাসন আছে তারাই আমাকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে। সুবহানাল্লাহ কবেন না? হাই রে মুসলমান, কোন দেশে আসি? টাকার আগে ভূত দৌড়ে। কি কয়? টাকা দিয়ে প্রশাসন কিনা প্রশাসন নিরাপদে পার করে দিছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন সাহেবকে, যিনি বলেছিলেন বাংলাদেশ আর ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। কথা ঠিক বলছিল, কারণ ওই দেশে ছিল পুরুষ, এই দেশে ছিল নারী। কথা বোঝা গেছে? এখন ওনারা যে কোন অ্যাঙ্গেল থেকে কথা কয় এগুলোর মাথা ঠিক ছিল না মনে হয়। কথা কোন ঠিক না? আবার কয় আমরা জান্নাতে আছি। জান্নাতের মধ্যে খুন খারাপি হয়, ধর্ষণ হয়, চাঁদাবাজি আছে, চুরি আছে, দুর্নীতি আছে। তাহলে কি করি? আজকে সেই পররাষ্ট্রমন্ত্রী পালিয়ে গেছে, আমরা টেরি পাইলাম না। হ্যাঁ, জান্নাত থেকে পালিয়ে এখন জাহান্নামে গেছে নাকি? আল্লাহ ওনাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন।